মাধ্যমিকের মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো মাধ্যমিকে আসবে। পর্যায় সারণীতে তোমাদের যত অসুবিধা আছে সুবিধা আছে সব আজ এখন ক্লিয়ার হয়। আর এরকম কোয়েশ্চেনে ম্যাক্সিমাম ছেলেদের খুব অসুবিধাও হয়। হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল, ওয়েলকাম টু শার্ট ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? এই আধ ঘন্টার মধ্যে পর্যায় সারণীতে তোমাদের যত অসুবিধা আছে সুবিধা আছে সব আজ এখন ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? এই আধ ঘন্টার মধ্যে যতগুলো কোয়েশ্চেন করাবো মাধ্যমিকের মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো মাধ্যমিকে আসবে, বুঝতে পেরেছো? মানে সবকটাই আসবে না, কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় কোনগুলোকে বলে? সাইড ওয়াইজ যেগুলো থাকে তাকে বলা হয় পর্যায়, আর এইগুলোকে বলা হয় শ্রেণী। মানে লম্বালম্বি যেগুলোকে থাকে সেগুলোকে বলা হয় শ্রেণী। তো বলছে তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে। দেখো প্রথম পর্যায়ে কত থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম, মানে দুটো দুটো মৌল থাকে। দ্বিতীয় পর্যায়ে কতগুলো থাকে? 8টা থাকে। লিথিয়াম, তারপরে এখানে হচ্ছে বেরিলিয়াম, তারপরে বেরিলিয়ামের পরে থাকে বোরন, নাইট্রোজেন, কার্বন, তারপর অক্সিজেন, ওসব থাকে, জানো নিশ্চয়ই। এবার নিচে কি কি থাকে? নিচেও সেই 8টা থাকে। ভাবো তাহলে কি থাকে? প্রথমে কটা থাকে? ফার্স্টে 2, 8টা 8টা, 2, 8টা 8টা, তারপরে আবার 18, 10 10 বাড়লো, তারপরে 32 32। দেখো 7টা কি হলো? 1 2 3 4 5 6 7, দেখো 7টা হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে কি প্রথম পর্যায়ে কতগুলো থাকে? 2, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, 18 18 32 32, এটা মনে রেখে দেবে। যেহেতু এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে দ্বিতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে চতুর্থ পর্যায়ে কতগুলো মৌল আছে, বুঝতে পেরেছো? তো এরকম আমরা অ্যানালাইজ করে করে পড়বো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মেন্ডেলিফের মতে মৌলদের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের কিসের ওপরে? নিউট্রন সংখ্যার ওপরে, ভর সংখ্যার ওপর, পারমাণবিক সংখ্যার ওপর, নাকি পারমাণবিক ভরের ওপর? এটা সবাই জানে, পারমাণবিক ভরের ওপর। তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে এর উত্তর। অপশান ডি হচ্ছে গিয়ে উত্তর। মেন্ডেলিফের মতে পারমাণবিক ভরের ওপরে মৌলের পর্যায়বৃত্ততা নির্ভর করে। এটা আমরা মেন্ডেলিফের যে পর্যায় সূত্র সেখান থেকেও জানতে পারি। আরেকটা এখান থেকে কি কোশ্চেন আসতে পারে যে আধুনিক পর্যায় সারণীতে মৌলদের পর্যায়বৃত্ততা কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যার উপর। তাহলে সেই ক্ষেত্রে অপশন হতো, অ্যান্সার হতো সি, ঠিক আছে? দেখো আমি বলছি যে এখান থেকেই কোশ্চেন আসবে, মানে আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো খুব ভালো করে করবে, প্লাস আমি যেগুলো আলোচনা করছি সেগুলোকে খুব মন দিয়ে শুনবে, কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট কথা। আমি ধরো যে সব কিছু বোর্ডে লেখা যায় না, আমি ধরো কিছু একটা বলে তোমাদের বেরিয়ে চলে গেলাম, সব কিছু বোর্ডে লিখতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে, ঠিক আছে? বলে আমি চলে গেলাম, সেটা থেকেও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই কথা বলছি। আমি আলো করিয়েছি, চলতরিৎ করিয়েছি, সব করেছি, সেখানেও আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেন কি আছে, সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল ও কঠিন হ্যালোজেন মৌল হলো, তরল ও কঠিন হ্যালোজেন মৌল হলো। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। দেখো আমরা জানি একমাত্র যে আমাদের পর্যায় সারণীর একমাত্র শ্রেণী যেখানে তরল, গ্যাসীয় ও কঠিন তিনটেই পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে হ্যালোজেন মৌল বা 17 নম্বর শ্রেণী বা 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কি কি পাওয়া যায়? 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলও পাওয়া যায়। এই হ্যালোজেন মৌল তো পাওয়া যায় সবাই জানে, কঠিনও পাওয়া যায়, গ্যাসীয় মৌলও পাওয়া যায়, আর কঠিনও পাওয়া যায়, তরলও পাওয়া যায়, সরি, ঠিক আছে? এবার এখানে গ্যাসীয় কোনটা? 17 নম্বর শ্রেণীর কি? ফিরকল, বাহার, আই, আন্টি, ঠিক আছে? তো এখানে তরল কোনটা? সরি, প্রথমে স্টার্ট করি গ্যাসীয় দিয়ে। গ্যাসীয় কোনটা? এটা হচ্ছে গিয়ে গ্যাসীয়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তরল, এই তরল, এটাও তরল, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়, ঠিক আছে? তো এটা ধরছি না, এটাকে ধরছি না, এটাও কঠিনই হয়, ঠিক আছে? তো এখানে কঠিন কোনটা? আয়োডিন, আর তরল কোনটা? ক্লোরিন। দেখো কোন অপশন আয়োডিন আর ক্লোরিন আছে? অপশন এ। তাহলে উত্তর কি হবে? অপশন এ, বুঝতে পেরেছো? এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন কি আছে দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো, এবং তার সাথে আছে হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতার সাধারণ কোন স্কেলে মাপা হয়, ঠিক আছে? দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটি ত্রুটি, একটা হচ্ছে গিয়ে মেন্ডেলিফ কি ধারণা করেছিলেন যে পরমাণুর যে পর্যায়বৃত্ততা সেটা হচ্ছে গিয়ে মৌলদের পারমাণবিক ভরের উপর নির্ভর করে, কিন্তু আসলে কি
পরমাণুর যে পর্যায়বৃত্ততা সেটা নির্ভর করে হচ্ছে পরমাণবিক সংখ্যার উপরে। সেটা কিসের উপর নির্ভর করে? পরমাণবিক সংখ্যার উপর। এটা একটা। আরেকটা কি বলতে পারো? আরেকটা বলতে পারো, যখন মেন্ডেলিভ পর্যায় সারণী বানিয়েছিলেন তখন কি বলার নাম, নিষ্ক্রিয় গ্যাসগুলি যেহেতু আবিষ্কৃত হয়নি, তাই তাদের মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের কোনো অবস্থান ছিল না। বুঝতে পারছো? এই দুটো লিখতে পারো। আর কি বলেছে? তড়িৎ ঋণাত্মকতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? তড়িৎ ঋণাত্মকতা সাধারণত পাউলিং স্কেলে মাপা হয়। কি কোন স্কেলে? পাউলিং স্কেল। কি? পাউলিং, বাংলাতেই লিখ, ঠিক আছে? পাউলিং স্কেলে মাপা হয়, ঠিক আছে? কোশ্চেন কি আছে দেখো, এ বি এবং সি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 7, 6, 8 আর কি 10। তাহলে কি এর পারমাণবিক সংখ্যা কত? 6, বি এর হচ্ছে গিয়ে 8, সি এর হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? বলছে কোন মৌলটির অপরাপ তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি, মানে কোনটা সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক, ঠিক আছে? আর কি বলেছে? কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? আর কি বলেছে? বি হচ্ছে গিয়ে 3 নম্বর হচ্ছে গিয়ে বি মৌলটি আধুনিক পর্যায় শ্রেণীতে কোন শ্রেণীতে থাকবে? আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকবে? দেখো এখান থেকে আমরা তোমাকে প্রথমে একটা নিয়ম বলে তারপর তোমাদের বলছি। দেখো লাস্টের থেকে আমরা স্টার্ট করছি, একদম লাস্ট থেকে স্টার্ট করছি। প্রথমেই যখন এরকম তোমাদের এরকম পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, প্রথমে কি করবে? এটাকে ইলেকট্রন বিন্যাস করবে। কি করবে? প্রথমে ইলেকট্রন বিন্যাস। কি করে? দেখো 6 মানে কি 2,4 ইলেকট্রন বিন্যাস, 8 মানে কি বি এর ইলেকট্রন বিন্যাস কত? 2,6, 10 মানে 2,8। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক। প্রথম ইলেকট্রন বিন্যাস করলে এবার দেখবে মৌলগুলি, শেষ যে শেষ কক্ষ, শেষ দেখো এর শেষ কক্ষ কোনটা? এর শেষ কক্ষ এটা, বি এর শেষ কক্ষ কোনটা? এটা, সি এর শেষ কক্ষ কোনটা? এটা, ঠিক আছে? দেখলে শেষ কক্ষে কতগুলো করে ইলেকট্রন আছে দেখে। হ্যাঁ, এবার আমি প্রথমে তোমাদের শেখাচ্ছি কোন পর্যায়ে আছে বা কোন শ্রেণীতে আছে সেটা কি করে নির্ণয় করবে, ঠিক আছে? প্রথমে শেখাই কোন শ্রেণীতে আছে সেটা আগে কি করে নির্ণয় করবো, ঠিক আছে? দেখো শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে কি করবে? ধর যে শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে, যদি 2 এর নিচে ইলেকট্রন সংখ্যা থাকে, যদি শেষ কক্ষে 2 এর নিচে ইলেকট্রন সংখ্যা থাকে, শেষ কক্ষে যদি 2 এর নিচে ইলেকট্রন সংখ্যা থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা লেস দেন 2, লেস দেন ইকুয়াল টু 2 দিতে পারো, লেস দেন ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে? তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে কি তার সেই মৌলটির তার লিখছি আমি, সেই তার শ্রেণী সংখ্যা একমাত্র ব্যতিক্রম এখানে আছে হচ্ছে গিয়ে হিলিয়াম। ব্যতিক্রম হচ্ছে গিয়ে হিলিয়াম। হিলিয়ামে দেখো 2টো ইলেকট্রন আছে, কিন্তু হিলিয়াম থাকে হচ্ছে 18 নম্বর শ্রেণীতে, ঠিক আছে? হ্যাঁ, হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে কিন্তু এটা থাকে 18 নম্বর শ্রেণীতে। কিন্তু এছাড়া যেগুলো আছে, ধরো যেরকম আমি কোনটা ধরবো, এর নিচে কিছু নেই, ধরো যে কোনো একটা আছে লিথিয়ামের কথা গল্প স্তরি, লিথিয়াম টোটাল ইলেকট্রন বিন্যাস কি 2,1। দেখো লিথিয়াম শেষ করে কটা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন, সেটা 2 এর কম, তাহলে লিথিয়াম কোথায় থাকবে? 1 নম্বর শ্রেণীতে থাকবে। বুঝতে পেরেছো? লিথিয়ামের পরে কিছু একটা বলো, বেরিলিয়ামের কি 2,2 কটা ইলেকট্রন আছে? 2টো, তাহলে সেটা কোথায় থাকবে? সেটা লেস দেন 2, এটা কিন্তু দেখতে হবে লেস দেন 2, মানে 2 এর থেকে যদি কম হয় তাহলে সেটাই হচ্ছে কি বলো না শ্রেণী সংখ্যা। তাহলে দেখো বেরিলিয়ামের শ্রেণী সংখ্যা কত? 2, ঠিক আছে? হলো। এবার শ্রেণী বললাম, হ্যাঁ, তো এটা 2 এর কমে। এবার যদি 2 এর থেকে বেশি হয়, ইলেকট্রন সংখ্যা যদি 2 এর থেকে বেশি হয়, ইলেকট্রন সংখ্যা
শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ এটা শেষ কক্ষের, শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 2-এর বেশি হয়, মানে গ্রেটার দেন 2 হয়, গ্রেটার দেন 2 ইকুয়াল টু কিন্তু দেওয়ার নেই, 2-এর থেকে যদি বেশি হয়, ঠিক আছে, 2-এর থেকে যদি বেশি হয় তাহলে যতটা ওর তাহলে শ্রেণী সংখ্যার সাথে, তাহলে ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে শ্রেণী সংখ্যা পাবো, ঠিক আছে, শ্রেণী সংখ্যা পাবো। বুঝতে পেরে গেছো এটা? এই পুরো যে রুল বলেছি সেটা হচ্ছে গিয়ে 20 থেকে নিচে যতগুলো মৌল আছে তাদের ক্ষেত্রে, 20 থেকে নিচে যত মৌল আছে, মানে যাদের পরমাণু সংখ্যা 20 থেকে নিচে যত মৌল আছে, যত 20টাই মৌল থাকবে, তাদের জন্য শুধু এই নিয়মটা, ঠিক আছে। এই নিয়মটা তো সবার ক্ষেত্রে এই নিয়মটা, কিন্তু এই নিয়মটা 20 থেকে নিচে যতগুলো আছে তাদের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য, ঠিক আছে। আর 20 থেকে ওপরে যারা আছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়, কিন্তু তোমাদের এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। তোমাদের 20-এর ওপরে কোনো মৌল দেবে না, পরমাণু সংখ্যা 20-এর ওপরে কোনো মৌলের শ্রেণী সংখ্যা বা পর্যায় সংখ্যা নির্ণয় করতে দেবে না। বুঝতে পেরেছো? এবার কি হলো তাহলে? তাহলে এবার এটা একটা এক্সাম্পল দেখি। দেখো এটা এর কথা দেখো, এর দেখো ইলেকট্রন বিন্যাস কি 2,4, শেষ কক্ষে 4টে ইলেকট্রন। তাহলে কি করে শ্রেণী সংখ্যা নির্ণয় করব? বলেছে এখানে ইলেকট্রন সংখ্যা যদি 2-এর থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব, তাহলে 4 + 10 করলে কত হচ্ছে? 14। তাহলে এটা কি এর শ্রেণী সংখ্যা হচ্ছে কি 14, বি এর শ্রেণী সংখ্যা কত? = 16, বি এর 16, সি এর কত তাহলে? 10 + 8, শেষ করে কটা ইলেকট্রন আছে? 8টা, + 10 কত হচ্ছে তাহলে? 18 নম্বর শ্রেণী। সি এর শ্রেণী সংখ্যা কত? 18 নম্বর। তার মানে এখান থেকে বুঝতে সি একটা নিষ্ক্রিয় মৌল, সি একটা নিষ্ক্রিয় মৌল, হ্যাঁ কি না? হ্যাঁ, এরকম ভাবে এবার সবাই কি বের করতে পারবে? এরকম ভাবে সবাই কি শ্রেণী সংখ্যা বের করতে পারবে? হ্যাঁ, দুটো নিয়ম। প্রথম কি আবার বলে দিচ্ছি, আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে কি যদি 2-এর থেকে যদি কম ইলেকট্রন সংখ্যা যদি থাকে তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার শ্রেণী সংখ্যা। 2-এর থেকে যদি কম থাকে, একমাত্র এটাতে ব্যতিক্রম হচ্ছে কি হিলিয়াম, ঠিক আছে। কিন্তু যদি 2-এর থেকে বেশি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলেই তার শ্রেণী সংখ্যা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এবার আমি পর্যায়টা কিভাবে নির্ণয় করতে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার পর্যায় কি করে নির্ণয় করবে? দেখো, পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস প্রথমে করতেই যাবে। দেখো, পর্যায় শ্রেণী যাই নির্ণয় করার প্রথমে ইলেকট্রন বিন্যাস তোমাদের করতেই যাবে। এবার ইলেকট্রন বিন্যাস করার পরে কি করবে? যতগুলো এরকম গ্যাপ থাকে, ধরো যে 2, 4, ঠিক আছে, বা এটা লিখছি, ধরো যে কোনো একটা আছে ডি এর কথা বলছি, ডি এর হচ্ছে কি 11টা ইলেকট্রন, তাই তো, 2,8, কত হচ্ছে 1, হ্যাঁ। ধরো যে ই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 19, তাহলে কত হচ্ছে 2,8, 1, এই 2, হ্যাঁ ঠিকই আছে, 2,8,1, সরি 8,1, ঠিক আছে, এরকম করে যাচ্ছে। এবার ধরো যে যতগুলো ইলেকট্রন সংখ্যা, যতগুলো ভাগে বিভক্ত, ঠিক আছে, মানে ইলেকট্রন সংখ্যাটা যতগুলো ভাগে বিভক্ত, যেরকম এ কত ভাগে বিভক্ত? 1টা 2টো, তাহলে এটার পর্যায় সংখ্যা কত? 2। পর্যায় সংখ্যা কত এটার? 2। বুঝতে পারছি? এটার কত? 2টো ভাগে বিভক্ত, তাই 2, এটারও 2, এটার 3, এটা 3 নম্বর পর্যায়ে, এটার কত? এটা 4 নম্বর পর্যায়ে। বুঝতে পারলে হ্যাঁ কি না? বুঝতে পারলে? এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই তোমাদেরকে বলে দিলাম। বুঝতে পেরেছো? এবার কোশ্চেনে কি আছে দেখো, ভালো করে এবার কোশ্চেনটা দেখি। বলছে যে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? দেখো, এটা একটা শ্রেণীর মধ্যে, একটা পর্যায়ের মধ্যে আছে, আমরা বুঝতে পেরে গেছি। একটা পর্যায়ের মধ্যে, কত নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ের মধ্যে আছে।
সেটা আমরা বুঝতে পেরে গেছি। হ্যাঁ, এবার দেখো এইটা কি, এটা 4 আছে, 4টে, মানে এটা হচ্ছে গিয়ে কত নাম্বার, 4 + 10 করলে 14 নম্বর শ্রেণীতে আছে। এ আছে 14 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। বি আছে কত নম্বর, 16 নম্বর শ্রেণীতে। সি আছে 18 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। এবার সি নিষ্ক্রিয় মৌল বলেই দেওয়া আছে, তাহলে এটা এরকম ভাবেই থাকবে নিশ্চয়। তাহলে আমরা কি জানি, বাদিক থেকে ডান দিকে গেলে, বাদিক থেকে ডান দিকে গেলে কি চেয়েছি এখানে, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, পরমাণুর আকার সবচেয়ে কম। বাদিক থেকে ডান দিকে গেলে আমরা জানি পরমাণুর আকার কি হয়, কমে। বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে, কারণ কি, যেহেতু ইলেকট্রন সংখ্যাও বাড়ে আর প্রোটন সংখ্যাও বাড়ে, কিন্তু কক্ষ সংখ্যা সেম থাকে, তার জন্য বাদিক থেকে ডান দিকে গেলে কোনো পরমাণুর ব্যাসার্ধ কমে বা আকার কমে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ সব থেকে বেশি বড় হবে, তারপর ছোট কি হবে, বি সব থেকে ছোট হবে, বি ছোট হবে, তার থেকে ছোট কি হবে, সি। হ্যাঁ, হ্যাঁ কি না, হ্যাঁ দাদা ঠিক ঠিক। কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, নিষ্ক্রিয় মৌলরা, নিষ্ক্রিয়, সি একটা নিষ্ক্রিয় মৌল, সেটা দেখেই বুঝতে পারছো, এখানে বলাও আছে দেখো, সি একটা নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলদের আকার সব থেকে বেশি বড় হয়, ওদের যে পর্যায় আছে তাদের সব থেকে বেশি বড় না হলেও এর আশেপাশের যে মৌলগুলো তার থেকে নিষ্ক্রিয় মৌলের আকারটা তুলনামূলক বেশি হয়, বুঝতে পেরেছো। তার জন্য এইখানে সব থেকে বেশি ছোট হবে বি, এখানে সব থেকে বেশি ছোট হবে বি। এটা একটা এক্সেপশন, এটা একটা এক্সেপশন, এটা একটা এক্সেপশন, মানে ব্যতিক্রম, বুঝতে পারছো। নিষ্ক্রিয় মৌলদের আকার তুলনামূলক এর যে আশেপাশে যারা থাকবে তার থেকে বেশি হয়, ঠিক আছে, বোঝা গেছে। তাই এখানে সব থেকে বেশি ছোট কে, বি হচ্ছে গিয়ে সব থেকে বেশি ছোট। তারপরে কি বলেছে, অপরা তড়িৎ ধর্মিতা। অপরা তড়িৎ ধর্মিতা মানে হচ্ছে গিয়ে কোনটা সব থেকে তড়িৎ ঋণাত্মক মূল, সরি তড়িৎ ধর্মিতা না, হ্যাঁ তড়িৎ ঋণাত্মক না, কোনটা সব থেকে তড়িৎ ধনাত্মক মূল, কোনটা সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক, মানে কে চায় না ইলেকট্রনকে নিতে, নিজের কাছে চায় না, কে চায় না। এখানে দেখো কে কে আছে, এ বি আর সি আছে। সি তো কখনোই চাইবে না, কারণ সি একটা নিষ্ক্রিয় মৌল। এ আর বি এর মধ্যে আমাদের চেক করতে হবে কে ইলেকট্রনকে কম চাইবে, এ ইলেকট্রনকে কম চাইবে, কারণ এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন, ঠিক আছে। তার মানে ওকে এখনো 4টি ইলেকট্রন দরকার, ওর এখনো 4টি ইলেকট্রন দরকার, কিন্তু বি এর 6টি ইলেকট্রন দরকার, কিন্তু বি এর 6টি ইলেকট্রন দরকার। ভাবো এটা আমি কিরমভাবে বলবো, দেখো ভাবো তোমার এমন একটা বন্ধু আছে যার পুরো সিলেবাস হয়নি, ঠিক আছে, সিলেবাস কিচ্ছু হয়নি, সে কি আর পড়াশোনা করবে এখন, সে পড়াশোনা করবে না, বলে ও যা হওয়ার হয়ে গেছে, আর পড়াশোনা হবে না আমার দ্বারা, সে ছেড়েই দেবে। এবার ভাবো কোনো একটা বন্ধু আছে যার 75% সিলেবাস হয়ে গেছে, 75% সিলেবাস হয়ে গেছে, সে দেখবে এই মাসে, এই 20 দিন বাকি আছে, এই কদিনে খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ভালো করে, কারণ দেখতে সে আর 25% হলে আমার হয়ে যাবে বাবা, তাহলে করে নি, কারণ আমি এতটা খেটে এসেছি। তার জন্যই যার ইলেকট্রন যত কম লাগবে তার ইলেকট্রনের বেশি প্রবণতাটা তত বেশি হবে, বুঝতে পারলে। মানে এর ইলেকট্রন আর 2টো লাগবে নিশ্চয়ই স্টেবল হতে গেলে, তাই এর ইলেকট্রনের জন্য প্রবণতাটা আরো বেশি হবে। তাই এখানে তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি কে, বা তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি কে, বি হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, কিন্তু এখানে কি বলেছে, অপরা তড়িৎ ধর্মিতা মানে হচ্ছে কি তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক সব থেকে বেশি হচ্ছে কি এ, বুঝতে পারলে হ্যাঁ কি না। আগের কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। এরকম কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করে, তার জন্য আমি এত বেশি টাইম দিলাম, নাহলে এত বেশি আমি টাইম দিতাম না, ঠিক আছে। আর এরকম কোশ্চেনে ম্যাক্সিমাম ছেলেদের খুব অসুবিধাও হয়, ঠিক আছে। এরপরে আমরা এরকম আরেকটা ধরনের কোশ্চেন করব। দেখো এবার একটা আছে কোশ্চেন, মৌলের আয়নায়ন শক্তি বলতে কি বোঝো, মৌলদের আয়নায়ন শক্তি বলতে কি বোঝো। তারপর বলছে লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম আর কি পটাশিয়ামের আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় মেবি, ঠিক আছে। এবার আয়নায়ন শক্তি কাকে বলে, সবাই ডেফিনেশন, আশা করি এতদিনের ডেফিনেশন সবার মুখস্থ হয়ে গেছে। ডেফিনেশন কি, আয়নায়ন শক্তির ডেফিনেশন কি, শেষ কক্ষে যে ইলেকট্রন, সে সব থেকে আলাদাভাবে ইলেকট্রন যেটা লেগে আছে সেটাকে বের করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নায়ন শক্তি। রাজবি দাদা তুমি এখানে একটু ফর্মটা লাগিয়ে দাও, ডেফিনেশনটা আমি দেখো, আমি ডেফিনেশন ভালো করে বুঝে আছি, কিন্তু আমি ডেফিনেশন অত পুরো রাট্টা মেরে রাখিনি, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এখন রাট্টা মারতে হবে, তো তোমরা ভালো করে এটা পড়ে নেবে, ঠিক আছে। রাজবি দাদা এখানে লাগিয়ে দাও, ডেফিনেশনটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখো মানে কি, শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে, শেষ কক্ষের একদম শেষ আলগাভাবে যে ইলেকট্রনটা লাগানো আছে, সেই ইলেকট্রনটাকে বের করতে কতটা বেশি শক্তির প্রয়োজন তাকেই বলা হয় আয়নায়ন শক্তি, ঠিক আছে। তো এবার কি বলছে, লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো
লিথিয়াম, রুবিডিয়াম, সো এগুলোকে আবার প্রথমে আমাদেরকে নর্মাল ক্রমে সাজাতে হবে। আমরা কি জানি, হেলি না কি রব সে ফরিয়াদ, এই আর কি দরকার আছে? তো এই চারটেই তো আছে, তো রব সে ফরিয়াদ লেখার দরকার নেই, ঠিক আছে। এই চারটে এরকমভাবে সাজানো থাকে। এটা হচ্ছে ক্ষারীয় মৌল, ঠিক আছে, ক্ষার ধাতু, এগুলো হচ্ছে কি ক্ষার ধাতু। এবার দেখো ওপর থেকে নিচে গেলে কি হয়, কক্ষ সংখ্যা বাড়ে। কক্ষ সংখ্যা যত বাড়ছে তাহলে তাদের নিউক্লিয়াস আর যে বাইরের যে কক্ষ আছে, বাইরের একদম সবথেকে দূরের যে ইলেকট্রনটা, তাদের মধ্যে ডিস্টেন্সটা তত বেশি বাড়ছে। ভাবো কোন একটা লিথিয়ামের ক্ষেত্রে দুটো কক্ষ, এখানে পজিটিভ আর এখানে একটা ইলেকট্রন আছে। সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে পজিটিভ কিন্তু 1 2 3, এইখানে ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা। পটাশিয়ামের জন্য কি হচ্ছে, এইখানে শেষ ইলেকট্রনটা। রুবিডিয়ামের ক্ষেত্রে আরো বেশি বাড়বে, আরেকটা এটা বাড়ানো উচিত ছিল, ঠিক আছে। ওটাই আমি বলছি, যেহেতু আকার আরো বাড়ছে তাই এদের মধ্যেকার অ্যাট্রাকশন পাওয়ারটা আরো কমবে, অ্যাট্রাকশনটা আরো বেশি কমবে। তাই এখানে এটার অর্ডার কি হবে, রুবিডিয়াম সব থেকে কম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে থাকবে, মনে কি থাকার, এটা খুব সিম্পল নিয়ম, সবাই আশা করি এতদিনে জেনে গেছো, ঠিক আছে। আর বাদিক থেকে যদি ডান দিকে যাই, মানে কোনো পর্যায় বরাবর যদি যাই, তাহলে আয়নন শক্তি কি হয়, তাহলে আয়নন শক্তি বাড়ে। তাহলে আয়নন শক্তি কি হয়, এদিক থেকে দিয়ে গেলে বাড়ে, আর এদিক থেকে দিয়ে গেলে আয়নন শক্তি কি হয়, কমে। আর পর্যায় বরাবর গেলে কি হয়, বাড়ে, ঠিক আছে। এই বারের কথায় আমার একটা ব্যতিক্রম একটা জিনিস মনে পড়ে গেল, কোশ্চেনটা খুব দেয়, ঠিক আছে। জিজ্ঞাসা করে সেকেন্ডে যে পর্যায়ে আছে, ঠিক আছে, তার যে কি বলুন না, সেকেন্ড পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের মধ্যে আয়নন শক্তি জিজ্ঞাসা করে। সেকেন্ড পর্যায়ে মৌলগুলো কি কি আমরা জানি, লিথিয়াম, তারপরে লিথিয়ামের পরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ঠিক আছে। ওটাকে ধরছি না, কি বলে ওর নাম, আর নিয়নটাকে আর ধরছে না। কেন ধরছে না, কারণ ওটা একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক। এবার এদের মধ্যে আয়নন শক্তির অর্ডার লিখতে বলে, এখানে একটা ব্যতিক্রম আছে। দেখো এদিক থেকে এদিকে গেলে কি হয়, বাড়ে, তাহলে লিথিয়াম সব থেকে বেশি, কম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন। কিন্তু এরপরে নাইট্রোজেন অক্সিজেনের থেকেও বেশি, নাইট্রোজেনের আয়নন শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়, ঠিক আছে। আবার অক্সিজেনের আয়নন শক্তি ফ্লুরিনের থেকেও কম হয়, অক্সিজেনের আয়নন শক্তি ফ্লুরিনের থেকে কম হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই অর্ডারটা মনে রাখবে। কি হচ্ছে এখানে সব থেকে, এখানে যদি আসলে তোমরা জিজ্ঞাসা করো যে আয়নন শক্তি এইটার মধ্যে, এই পিরিয়ডটার মধ্যে, বা এটা কি বলা হয়, এই পর্যায়টার মধ্যে সব থেকে আয়নন শক্তি বেশি কার, ফ্লুরিনের আয়নন শক্তি সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এরকম করে যাচ্ছে, মানে সব থেকে বেশি হচ্ছে কি ফ্লুরিন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে লিথিয়াম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আয়নন শক্তির অর্ডার, আসল অর্ডার, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে এরকমভাবে অনেকবার দেয়, তার জন্য এটাকে এখানে লিখে দিলাম, বুঝতে পারলে? যে তুমি যে ফ্লুরিন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে কার বেশি, এটাও জিজ্ঞাসা করতে পারে, এটাও মুখস্থ করতে হবে, বুঝতে পারলে? খুব কঠিন নয় এটা, খুব বেশি কঠিন নয়, এটা একটু মনে রাখতে পারলেই হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এইখানটাতে শুধু একমাত্র ট্রেনটা চেঞ্জ হচ্ছে, এইখানটাতে আর এইখানটাতে ট্রেনটা শুধু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলে? এটা একটু মাথায় রাখবে। দেখো এই আশপাশ থেকে একটা কোশ্চেন আছে, কি আছে, কোন ধরনের আয়নাইজেশন শক্তি সর্বোচ্চ হয়, নিষ্ক্রিয় মৌলদের আয়নাইজেশন শক্তি সর্বোচ্চ হয়, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল মানে ওই হেলিনাকি রাপসে, হেলিনাকি, ওটা নয়, হিনা অর্কারিনা, জেরক্সাঙ্গিন, ঠিক আছে, ওই হিলিয়াম, নিয়ন, আর্গন, ওগুলো, ঠিক আছে। ওদের আয়নাইজেশন শক্তি সবথেকে বেশি হয়, কারণ কি, ওদের আয়নাইজেশন সবথেকে বেশি হওয়ার কারণ ওরা সবথেকে বেশি স্টেবল হয়, কারণ ওদের পুরো কক্ষটা পুরো ইলেকট্রন দিয়ে পুরো ভরা থাকে, তার জন্য, বুঝতে পেরেছো? দেখো এবার একটা কোশ্চেন দেখো, কি বলছে, এ বি সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, কি বলছে, এ এর পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে, n-2, বি এর বলছে n, সি এর বলছে n+1, ঠিক আছে। এবার বলছে এ ও সি এর, বি একটি নিষ্ক্রিয় মৌল, বি হচ্ছে কি একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা নোবেল এলিমেন্টে লেখে, ঠিক আছে। এবার কি বলছে,
এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? দাদা এবার তো আমি কি করে করব, এবার তো পারবো না দাদা, এবার তো তোমার ওই রুলটা তো কাজ করবে না। হ্যাঁ সব কাজ করবে, দেখবে। দেখো কি করে কাজ করবে। এখানে কি বলে দিয়েছে, বি একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, তাই বি তাহলে কত নম্বর শ্রেণীতে থাকবে? বি থার্ড মানে 18 নম্বর। এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, আমরা যেটা এখন করছি। আমি একটা ইঞ্জিনিয়ার, জানো তো, মানে এখনো হয়নি, পাস করবো কিনা জানি না, কিন্তু তাও। হ্যাঁ, তো বি হচ্ছে কি একটা বি নোবেল গ্যাস, তার জন্য বি হচ্ছে কি 18 নম্বর শ্রেণীতে থাকবে। এবার দেখো 18 নম্বর শ্রেণীতে থাকবে বি, তাহলে 18 থেকে এটা কি 2 বিয়োগ করে দিই, 18 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 16, তাহলে এ কত নম্বর শ্রেণীতে থাকবে? 16 নম্বর শ্রেণীতে। হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ করছে। এবার সি কত নম্বর শ্রেণীতে থাকবে? 18 পরে কত নম্বর শ্রেণী হয়? 18 সাথে 1 যোগ করলে কত নম্বর শ্রেণী হয়? 18 সাথে দাদা 1 যোগ করলে হয় 19 নম্বর শ্রেণী। 19 নম্বর শ্রেণী কি পর্যায় সারণীতে আছে? না, নেই। তাহলে কোথায় যাব আমরা? ওই দিক থেকে পুরো এই পারে চলে আসবো। তাহলে কত নম্বর শ্রেণীতে থাকবে? সি থাকবে হচ্ছে গিয়ে 1 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীতে। বুঝতে পারলে কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করব? নেক্সট কি বলেছে এটার সাথেই, এর মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট হবে? কোনটার আকার সবচেয়ে ছোট হবে? দেখো আমি এক্ষুনি তোমাদের বললাম, বাদিক থেকে ডান দিকে গেলে আকার সবসময় কমে, আকার সবসময় কমে। এটা 16 নম্বর শ্রেণীতে আছে, সি এ 16 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। আর বি হচ্ছে গিয়ে 18 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। কিন্তু বি হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাই বি এর আকারটা বেশি হবে, বি এর আকারটা তাহলে বেশি হবে, তাই এই সব থেকে ছোট। আবার এটা তো ক্ষারীয় মৌল, এটা তো ক্ষার ধাতু তো সবচেয়ে আকার সবচেয়ে বেশি হয়, আর এটার কক্ষ সংখ্যাও তো 1 বেড়েই যাচ্ছে। বুঝতে পারলে কি করে কক্ষ সংখ্যা দাদা 1 বাড়ছে? ছেড়ে দাও, চাপ নিও না বেকার, ঠিক আছে। তো এইটা সবচেয়ে বড় হবে, ক্ষার ধাতু সবথেকে বড় হয়। তারপরে এ থাকবে হচ্ছে গিয়ে আগে, তারপরে এটা বি। দেখো এখানে যদি ব্যাসার্ধের তোমরা যদি ঊর্ধ্বক্রম সাজাতে পারো তাহলে কি হবে? সি সব থেকে বেশি বড় হবে, তারপরে হবে হচ্ছে কি বি, তারপরে বড় হবে হচ্ছে কি সি, এই এ, তাহলে এ সব থেকে বেশি ছোট হবে। বুঝতে পেরেছো? কারণ কি করলাম, বি হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তাই ওই ট্রেন্ডটা বি ফলো করে না, ঠিক আছে। এবার এর সাথে আছে হচ্ছে গিয়ে এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। দেখো এ আর সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, দেখো একে আমরা অক্সিজেন ভাবতে পারি, হ্যাঁ একে একটা অক্সিজেন ভাবতে পারি 16 নম্বর শ্রেণীতে, তো হ্যাঁ একে অক্সিজেন ভাবতে পারি। আর সি কে ধরো যে 17, সোডিয়াম ভাবতে পারি, হ্যাঁ ভাবতে পারি, একদম। কিন্তু সোডিয়াম H2 নেই এটার সাথে, এ আর সি কে যুক্ত করতে হবে। এটা দাঁড়াও তাহলে এ এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? এ এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। এখান থেকে 10 মাইনাস করো তাহলেই পেয়ে যাবে, 6টা ইলেকট্রন আছে। সি এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। এ এর শেষ কক্ষে 6টা, সি এর আছে হচ্ছে কি 1টা। তাহলে সি যদি একে 2টো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এটা পুরো পূর্ণ হয়ে যাবে, মানে 1টা ইলেকট্রন। সি যদি 2টো আছে, ঠিক আছে, সি ধর যে 2টো আছে আর এটা একটাই আছে, ঠিক আছে, তাহলে এর পুরো এটা কমপ্লিট হয়ে যাবে, বলার নাম অষ্টকটা। তাহলে কি করবে? এটা আয়নীয় যৌগ গঠন করবে, এবং কিরকম দেখতে হবে, C2A তৈরি করবে। বুঝতে পারলে? কারণ দেখো ধরো যে এখান দিয়ে সি একটা, এখানে একটা এ, 1, 2, 3, 4, 5টা 6টা, এখানে হচ্ছে কি আরেকটা ধরো যে সি আছে, এই একটা সি এখানে একটা দিল, এই একটা এখানে দিল, তাহলে কি হয়ে গেল? সি প্লাস এ মাইনাস সি প্লাস, তাহলে এটা কি তৈরি হলো? আয়নীয় যৌগ কি তৈরি হলো? এরকম ভাবে তৈরি হবে। বুঝতে পারলে? আজকের দিনের লাস্ট কোশ্চেন দেখো, কি দেখতে পাচ্ছ? একটি মৌল এ এর পরমাণু ক্রমাঙ্ক 11, ঠিক আছে, এর পরমাণু ক্রমাঙ্ক কত বলা আছে? 11। দেখতে পাচ্ছ এরকম জায়গা থেকে কত কোশ্চেন আসে। তারপরে বি এর পরমাণু ক্রমাঙ্ক 9, বি এর পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? 9। কোনটি আয়ন শক্তি, কোনটির আয়নায়ন শক্তি বেশি, এবং কোনটি তীব্র জারণধর্মী? এটাকে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করি। এটার ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে গিয়ে 2,8,1, এটা ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 2,7।
হ্যাঁ কি না, হয় কি নয়? হয় হয় দাদা, হয়, ঠিক একদম হয়। ইলেকট্রন বিন্যাস করলাম। এবার দেখো দেখো এখানটা আমরা অ্যানালাইজ করছি, দেখো এ যদি এই একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে এ খুব স্টেবল হয়ে গিয়ে একটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কিন্তু বি যদি এক ইলেকট্রন দেয়, বি যদি এক ইলেকট্রন বের করে দেয় তাহলে বি এর জন্য খুব খারাপ হবে। তার বদলে বি যদি এক ইলেকট্রন নেয় তাহলে বি এর ইলেকট্রন বিন্যাস এত হয়ে যাবে, 2,8 হবে। তাই বি কি করবে? বি ইলেকট্রনটাকে ছাড়তে চাইবে না, কিন্তু এ সহজেই ইলেকট্রনটাকে ছেড়ে দেবে। তাই এর আয়নায়ন শক্তি সবচেয়ে কম হবে। তাহলে এর আয়নায়ন শক্তি কম হবে আর বি এর কি হবে? বেশি হবে। বি এর আয়নায়ন শক্তি কি হবে? বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার কি বলেছে? কোনটি জারণধর্মী? জারণধর্মী মানে কি? জারণধর্মী মানে হচ্ছে গিয়ে নিজে বিজারণ হবে এবং অন্যকে জারণ করবে, মানে অন্যের কাছ থেকে ইলেকট্রন নেবে, দেখো কার ইলেকট্রন নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি? বি এর ইলেকট্রন নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ ইলেকট্রনের একটা যদি নেয় তাহলে 2,8 ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং সে খুব স্টেবল হবে। তাই কি করবে? বি এক ইলেকট্রন নেবে। তাহলে দুটোরই উত্তর কি? বি হবে। বুঝতে পারলে? জারণধর্মীর ক্রমটাও কিন্তু জিজ্ঞাসা করে, তাই একটু মাথায় রাখবে। এর সাথে কি আছে? পর্যায় সারণী 2 নম্বর শ্রেণীর মৌল এক্স হলে ক্লোরাইডের সংকেত কি হবে? দেখো 2 নম্বর শ্রেণীর মৌল, 2 নম্বর শ্রেণী মানে কি? শেষ কক্ষে দুটো ইলেকট্রন। 2 নম্বর শ্রেণী মানে শেষ কক্ষে দুটো ইলেকট্রন। হ্যাঁ, শেষ কক্ষে দুটো ইলেকট্রন। তাহলে শেষ কক্ষে দুটো ইলেকট্রন হলে, ধরো যে ক্যালসিয়াম ধরে নাও, শেষ কক্ষে যার দুটো ইলেকট্রন, ক্যালসিয়াম শেষ কক্ষে দুটো ইলেকট্রন, তার সাথে ক্লোরাইড মানে Cl যোগ হবে। কটা Cl যোগ হয়? ক্যালসিয়াম ক্লোরাইড দুটো। তাহলে কি হবে? ক্লোরাইডের সংকেত কি হবে? এক্স। তাহলে ক্লোরাইডের সংকেত হবে XCl2। এটা হচ্ছে কি ক্লোরাইডের সংকেত। বোঝা গেছে? তো এই ছিল হচ্ছে আজকের গল্প। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, প্লাস টেস্ট পেপার তো খুব ভালো করে সলভ করবেই। আশা করি তোমরা এখন সবাই মক টেস্টও খুব অনেকগুলো দিচ্ছ। ঠিক আছে, মক টেস্ট এখন খুব ইম্পর্টেন্ট। ঠিক, মক টেস্ট ছাড়া কিন্তু কোনো গতি নেই। মক টেস্টে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, রেসিভ অ্যান্ড গুড নাইট।